সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে শব্দ। শব্দ নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতে আসে শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ। আমরা যদি শব্দের শ্রেণীবিভাগে কথা বলি, দেখো কি বলা আছে, অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ বলে। আবারও বলছি, অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ বলে। তাহলে আমরা খেয়াল করব, শব্দ হতে হলে কি লাগবে? এক বা একাধিক ধ্বনি লাগবে অবশ্যই। আর তোমরা জানো, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে ধ্বনির লিখিত রূপটা হচ্ছে কি? বর্ণ। সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি? শব্দের ক্ষেত্রে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ থাকবে, অর্থাৎ ধ্বনি বা বর্ণের সমষ্টি হচ্ছে শব্দ। দেখো, শব্দ হচ্ছে ভাষার প্রাণ। কতগুলো ধ্বনি বা বর্ণ একত্রে মিলিত হয়ে যদি কোনো সাধারণ বা বিশেষ অর্থ প্রকাশ করে, তবে তাকে শব্দ বলে। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবা যে অবশ্যই কতগুলো ধ্বনি বা বর্ণ একত্রে মিলিত হয়ে সাধারণ বা বিশেষ অর্থ প্রকাশ করে, অর্থাৎ ধ্বনি বা বর্ণগুলো পাশাপাশি বসলেও হবে না, পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তখনই সেটাকে আমরা শব্দ বলবো। এখন দেখো যে শব্দের যে শ্রেণী বিভাগ থেকে আমরা যে আলোচনাটা করছি, সেটি হচ্ছে শব্দকে তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। যদি প্রশ্ন আসে এরকম যে শব্দকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, আমরা বলবো তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। কি কি? একটি হচ্ছে গঠনমূলক শ্রেণীবিভাগ, অর্থাৎ গঠনগত শ্রেণীবিভাগ। আরেকটি হচ্ছে অর্থমূলক, অর্থাৎ অর্থগত শ্রেণীবিভাগ। আরেকটি হচ্ছে উৎস বা উৎপত্তিমূলক শ্রেণীবিভাগ। এখন একটু তোমরা খেয়াল করো, শুরুতে আমরা যেটি বলবো, দেখো একটি সুন্দর একটা চার্টের মাধ্যমে তোমাদের এই আলোচনাগুলো করা আছে। একটু দেখো, একটু সুন্দর করে দেখো তোমরা চার্টটা কি, যে শব্দের যে চার্টটা আমরা এখানে দেয়া আছে, তোমরা আমি একটু দেখাচ্ছি তোমাদের। শব্দের যে গঠনগত শ্রেণীবিভাগ আমরা একটু খেয়াল করব। শব্দের গঠনগত শ্রেণীবিভাগের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে গঠনগত দিক থেকে কয় প্রকার? গঠনগত দিক থেকে হচ্ছে দুই প্রকার। তাহলে গঠনগত দিক থেকে কয় প্রকার? গঠনগত দিক থেকে হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এরপর আসো অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে কয় প্রকার? অর্থগত দিক থেকে হচ্ছে তিন প্রকার। অর্থগত দিক থেকে কয় প্রকার? তিন প্রকার। অর্থগত দিক থেকে তিন প্রকার। এরপর আসো উৎস বা উৎপত্তিমূলক। উৎস বা উৎপত্তির দিকে কয় প্রকার? উৎস বা উৎপত্তি থেকে হচ্ছে পাঁচ প্রকার। আবারও বলছি, গঠনগত দিক থেকে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে কি? সাধিত শব্দ। এরপরে আসে অর্থমূলক শ্রেণীবিভাগের ক্ষেত্রে অর্থগত কয় প্রকার? তিন প্রকার। কি কি? একটি হচ্ছে যৌগিক শব্দ, আরেকটি হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর তিন নম্বরটি হচ্ছে কি? যোগরূঢ় শব্দ। আর উৎস বা উৎপত্তিগত দিক থেকে কয় প্রকার? পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। একটু খেয়াল করে দেখো পাঁচ প্রকার কি কি। প্রথমত হচ্ছে তৎসম শব্দ, দ্বিতীয় হচ্ছে অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তাহলে আমাদের শব্দের যে ক্লাসিফিকেশন সেটা আমরা শেষ করলাম। একদম সংক্ষেপে বলছি তোমাদেরকে, গঠনগত দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। মৌলিক শব্দ, সাধিত শব্দ। অর্থগত দিক থেকে কয় প্রকার? তিন প্রকার। যৌগিক, রূঢ় বা রূঢ়ি, আর হচ্ছে কি? যোগরূঢ়। আর উৎসগত দিক থেকে কয় প্রকার? পাঁচ প্রকার। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন আসো আমরা আলোচনা করছি শব্দের গঠনগত শ্রেণীবিভাগ। আমরা আগে বলেছি গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার। কি কি? মৌলিক শব্দ, আরেকটি হচ্ছে সাধিত শব্দ। মনে রাখবা, মৌলিক শব্দ কোনগুলো? আমরা শিখেছিলাম মৌলিক শব্দ হচ্ছে ওইসব শব্দ যেসব শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই শব্দের মূল ছাড়া অন্য কোনো রূপ পাওয়া যাবে না, সেটি হচ্ছে কি? মৌলিক শব্দ। অর্থাৎ আমরা সংক্ষেপে বলেছিলাম যে শব্দকে ভাঙা যায় না, সেটি মৌলিক শব্দ। বাট মনে রাখতে হবে, মৌলিক শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই শব্দের মূল ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যাবে না। খেয়াল করে দেখো, আমি যদি বলি যে মা, আমি যদি বলি যে হাত, আমি যদি বলি যে বই, দেখো তোমরা এই শব্দগুলো যদি তোমরা ভেঙে ফেলো, তাহলে এই শব্দগুলিকে ভাঙা বা বিশ্লেষণ করা প্রথমত যায় না, আর ভাঙলে বা বিশ্লেষণ করলেও কিন্তু ওই শব্দের মূল ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না। সুতরাং বলতে পারি এগুলো হচ্ছে কি? মৌলিক শব্দ। সংক্ষেপে বলি, যে শব্দকে ভাঙা যায় না সেটা হচ্ছে কি? মৌলিক শব্দ। এরপর আমরা যদি বলি যে নীল আকাশ, তোমরা একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলেছিলাম? নীল আকাশ। এখন একটু খেয়াল করে দেখো, নীল আকাশ শব্দটিকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কি হচ্ছে? একটি শব্দ হচ্ছে নীল, আর একটি হচ্ছে আকাশ। দেখো তাহলে এই নীল আকাশ শব্দটির মধ্যে দুটি অর্থবোধক শব্দ, একটা হচ্ছে নীল, আর একটি হচ্ছে কি? আকাশ। দ্যাট মিনস এই নীল আকাশ শব্দটিকে ভাঙা যায়,
বিশ্লেষণ করা যায়। আমি যদি আরেকটি শব্দ বলি, দেখো যে প্রহার, কি বলেছিলাম? প্রহার। এখন প্রহারের প্রটা উপসর্গ তোমরা জানো, তাহলে উপসর্গটা বাদ দাও, তাহলে এখানে হার, তাহলে এই হারের অর্থ রয়েছে, অর্থাৎ যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা নীলাকাশের ক্ষেত্রে দেখেছি কি দুটি আলাদা ভিন্ন অর্থবোধক শব্দ। আর প্রহারের ক্ষেত্রে কি দেখলাম? যে প্রটা উপসর্গ আর হারটা আলাদা অর্থবোধক শব্দ। এবং এই ব্যাখ্যাটা দেখো তোমাদের এই বিশ্লেষণে লেখা আছে খুব সুন্দর করে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, খেয়াল করলেই তোমরা এই অংশটি বুঝতে পারবে। হ্যাঁ, যখন সংখ্যাটা পড়ো নিচে যদি দাগ দেওয়া হয়, হ্যাঁ পরে হ্যাঁ চলে আসি। আচ্ছা, এখন খেয়াল করো যে সাধিত শব্দ, আমরা আগে বলেছি সাদৃশ্য শব্দ কি, যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বিশ্লেষিত অংশগুলো আলাদা আলাদা অর্থ পাওয়া যায়, সেই সব হচ্ছে কি সাধিত শব্দ। তার মানে সাধিত শব্দ হচ্ছে যেটি সাধন করে, অর্থাৎ বিভিন্ন উপায়ে যে শব্দটি গঠিত হয় সেটি হচ্ছে সাধিত শব্দ। দেখো যে সাধিত শব্দ বিভিন্ন উপায়ে গঠিত হতে পারে। কি কি? যে প্রত্যয় যোগে হতে পারে, সমাস যোগে হতে পারে, উপসর্গ যোগে হতে পারে, এছাড়াও সন্ধি যোগে হতে পারে, দ্বিরুক্তি শব্দ যোগে হতে পারে, পদ পরিবর্তন হয়ে হতে পারে, বিভিন্ন উপায়ে সাধিত শব্দ তৈরি হতে পারে। এখন আসলে আমরা আলোচনা করব শব্দের অর্থগত বা অর্থমূলক শ্রেণীবিভাগ। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি শব্দকে অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে একটু দেখো, প্রথমত কি যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আরেকটা হচ্ছে কি যোগ রূঢ় শব্দ। এখন খেয়াল করো, আমরা প্রত্যেকটির ডেফিনেশন সহ আমরা ভেঙে ভেঙে এই বিষয়গুলোকে দেখাবো। যেমন দেখো, প্রথমে আমরা আলোচনা করছি কি যৌগিক শব্দ। যৌগিক শব্দের ডেফিনেশনটা একটু খেয়াল করে, কি লেখা আছে? যে শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাদেরকে বলে কি যৌগিক শব্দ। অর্থাৎ যৌগিক শব্দগুলোর যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হবে? একই রকম হবে, সেগুলো হচ্ছে যৌগিক শব্দ। যেমন তোমরা খেয়াল করো, প্রথম যে শব্দটি দেওয়া আছে কি গায়ক, কি বলা আছে? গায়ক শব্দটি ভাঙলে কি হয়? গই যোগ অক বা গই যোগ নক, এটি একটি প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এর ব্যবহারিক অর্থ হচ্ছে কি যে গান করে বা গান করে যে। গোলাপি, গোলাপ যোগী প্রত্যয় সাধিত শব্দ, ব্যবহারিক অর্থ কি গোলাপের মতো। বাবুয়ানা, তাহলে বাবু যোগ আনা, এটিও প্রত্যয় সাধিত, ব্যবহারিক অর্থটা কি বাবুর মতো। তাহলে এই 3টি যে উদাহরণ আমরা আলোচনা করছি, এই 3টি উদাহরণ থেকে তোমরা বুঝতে পেরেছো। দেখো যে গায়ক উৎপত্তিগত অর্থ কি যে গান করে, ব্যবহারিক অর্থ যে গান করে। তাহলে আমাদের যে ডেফিনেশনটি ছিল যে ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ কি হবে? একই রকম হবে। সেক্ষেত্রে উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ এক হলে সেটি হবে কি যৌগিক শব্দ। মনে রাখবো যৌগিক শব্দগুলো কি, অধিকাংশ যৌগিক শব্দগুলো হচ্ছে কি প্রত্যয় সাধিত শব্দ। তাহলে আশা করি, যেমন ধরো চালক, কি বলা আছে? চাল যোগক চালক, প্রত্যয় সাধিত শব্দ, মানে যে চালায় তাকে আমরা চালক বলি, যে পাঠ করে তাকে আমরা পাঠক বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো, যে চালায় তাকেই কিন্তু আমরা চালক বলি, তাকে কিন্তু আমরা চালক না বলে পাঠক বলি না। আর যে পাঠ করে তাকে কিন্তু আমরা পাঠক বলি, তাকে কি পাঠক না বলে আমরা চালক বলি না, চালক বলি না। অর্থাৎ এই শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হবে? এক হবে। মনে রাখবা, যে শব্দগুলোর উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ এক, সেগুলো হচ্ছে কি যৌগিক শব্দ। এরপর আসো আমরা আলোচনা করছি রূঢ় বা রূঢ়ি শব্দ। মনে রাখবা, যে শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হবে? ভিন্ন হবে, সেটি হবে রূঢ় বা রূঢ়ি শব্দ। এখানে তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, খেয়াল করো, রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ দুটির ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হবে? ভিন্ন হবে। বাট বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্যের জায়গাটা তোমরা দেখবা, রূঢ় বা রূঢ়ি শব্দগুলো অবশ্যই কি হবে? প্রত্যয় বা উপসর্গ সাধিত হবে। আবারও বলছি, রূঢ় বা রূঢ়িগুলো কি হবে? প্রত্যয় বা উপসর্গ সাধিত হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যেসব প্রত্যয় বা উপসর্গযুক্ত শব্দ তার মূল অর্থ প্রকাশ না করে অন্য অর্থ প্রকাশ করে, তাকে আমরা বলি রূঢ় বা রূঢ়ি শব্দ। অর্থাৎ রূঢ় বা রূঢ়ি শব্দগুলোর ক্ষেত্রে উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থে কি হবে? ভিন্ন হবে। কি হবে? ভিন্ন হবে, এবং শব্দগুলো অবশ্যই প্রত্যয় এবং উপসর্গ সাধিত হতে হবে। আচ্ছা, যেমন ধরো কি বলা আছে যে গবেষণা, কি বলা আছে? গবেষণা, গবেষণা শব্দটিকে ভাঙলে কি হয়? যে গো যোগ এসোনা। এই গবেষণা শব্দটির উৎপত্তিগত অর্থটা হচ্ছে কি
গরু খোঁজা। কিন্তু তোমরা একটু খেয়াল করো, গবেষণা শব্দটির ব্যবহারিক অর্থ কি? যে লেখাপড়া করা, অর্থাৎ গভীর অর্থে অধ্যয়ন করা, সেটি হচ্ছে কি গবেষণা। যেমন বলা আছে কি হস্তি, হস্তযোগ ইন, সেটি হচ্ছে কি হস্তি, প্রত্যয় সাধিত শব্দ। উৎপত্তিগত অর্থ হচ্ছে কি হাত আছে যার, অর্থাৎ যার হাত আছে তাকে কি আমরা হস্তি বলি না। হস্তির ব্যবহারিক অর্থ হচ্ছে কি এটা একটা বিশাল আকারের পশু প্রাণী, এটাকে আমরা বলি হস্তি। যেমন বলা আছে প্রবীণ, তাহলে প্রযোগ বিন, প্রবীণ কি সাধিত শব্দ প্র, এখানে প্রটা হচ্ছে কি প্রটা এখানে উপসর্গ। আচ্ছা, এই প্রবীণ শব্দটি উপসর্গ সাধিত। এই শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বিনা বাজান যিনি। কিন্তু প্রকৃষ্ট রূপে বিনা বাজান যিনি, তাকে কি আমরা ব্যবহারিক অর্থে প্রবীণ বলি না। আমরা প্রবীণ ব্যবহারিক অর্থে বলি কি বৃদ্ধ লোককে আমরা কি বলি প্রবীণ বলি। তাহলে সুতরাং তোমরা এই অংশটিও আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ রুরো বা রুরি শব্দ হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় সাধিত। এই বিষয়টি তোমাদের খেয়াল করতে হবে যে প্রত্যয় এবং উপসর্গ সাধিত শব্দ যে শব্দটির উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ এক না, সেটি হচ্ছে কি রুরো বা রুরি শব্দ। ওকে, কি রাজন ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আলোচনা করব যোগ রুরো শব্দ। একটু খেয়াল করো, যোগ রুরো শব্দ কি? আগে আমরা বলেছি যে উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল থাকবে না, কিন্তু কন্ডিশনটা হচ্ছে এই শব্দগুলো অবশ্যই কি সাধিত সমাস সাধিত। তাহলে আমরা ডেফিনেশনে কি বলতে পারি, যে সকল সমাস সাধিত শব্দ ব্যাসবাক্যের অর্থের অনুগামী না হয়ে বিশেষ এবং সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেসব শব্দকে বলি যোগ রুরো শব্দ। অর্থাৎ যোগ রুরো শব্দের ক্ষেত্রে একই কথা, উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল থাকবে না, কিন্তু কথা হচ্ছে যোগ রুরো শব্দ অবশ্যই কি সাধিত সমাস সাধিত। আমরা রুরো বা রুরি শব্দের ক্ষেত্রে যেটি দেখেছিলাম যে উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল থাকবে না, কিন্তু এই শব্দগুলো প্রত্যয় এবং উপসর্গ সাধিত। আর যোগ রুরোগুলোর ক্ষেত্রে কি এটি হচ্ছে সমাস সাধিত। আর একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা কি বলতে পারি যে সমাস সাধিত সবগুলো শব্দই যোগ রুরো শব্দ না? সমাস সাধিত সবগুলো শব্দই যোগ রুরো শব্দ না, শুধুমাত্র ওই শব্দগুলো হচ্ছে যোগ রুরো শব্দ যে শব্দগুলো সমাস সাধিত কিন্তু উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থে কি হবে ভিন্ন হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যে জলধি, জলধি শব্দটি কি সমাস সাধিত একটি শব্দ। ব্যাসবাক্য করলে কি হয়, জল ধারণ করে এমন, তাহলে জল ধারণ করে এমন এমন কিছুকেই বলে কি জলধি। এখন তোমরা খেয়াল করো, জল কিন্তু অনেক কিছু ধারণ করে, পুকুর ধারণ করতে পারে, ডোবা ধারণ করতে পারে, সমুদ্র ধারণ করতে পারে, নদী ধারণ করতে পারে, তাহলে সব কিছুকেই তো আমরা জলধি বলি না। তাহলে জলধি শব্দের অর্থ কি? জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, কি সমুদ্র। এরপর দেখো কি বলা আছে পঙ্কজ, তাহলে পঙ্কজ শব্দটিকে যদি আমরা ব্যাসবাক্য করি কি হয়, যে পঙ্কে জন্মে যা, তার মানে হচ্ছে পঙ্কজ শব্দটি হচ্ছে কি সমাস সাধিত শব্দ। পঙ্কজ শব্দটির ব্যাসবাক্য করলে দাঁড়ায় পঙ্কে জন্মে যা, অর্থাৎ পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে কি কাদা, যে কাদায় জন্মে যা। তোমরা খেয়াল করো, কাদায় তো অনেক কিছুই জন্মায়, বাট সব কিছুকে আমরা পঙ্কজ বলি না। পঙ্কজ শব্দের অর্থটি হচ্ছে কি পদ্ম ফুল, কি পদ্ম ফুল। তাহলে সুতরাং তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আরেকটু উদাহরণ লেখা আছে যে মহাযাত্রা। মহাযাত্রা শব্দটি যদি আমরা ব্যাসবাক্য করি কি হচ্ছে মহাসমরে যাত্রা, মানে অনেক ধুমধাম অনেক আয়োজন করে যে যাত্রা সেটি হচ্ছে মহাযাত্রা। কিন্তু মহাযাত্রা শব্দটির প্রচলিত অর্থ হচ্ছে নৃত্য। তাহলে তোমরা খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে যোগ রুরো শব্দ হচ্ছে কি সমাস সাধিত শব্দ যে শব্দগুলো উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকবে না, সেই সব শব্দই হচ্ছে কি যোগ রুরো শব্দ। এখন একটু খেয়াল করো, আমরা যে যৌগিক শব্দ রুরো বা রুরি শব্দ যোগ রুরো শব্দ যে আলোচনা করেছিলাম এর মূল পার্থক্যটা একটু তোমরা দেখো, জাস্ট একটু খেয়াল করে দেখো। যৌগিক শব্দের ক্ষেত্রে কি বলা হয়েছে, উৎপত্তিগত অর্থ ব্যবহারিক করতে কি হবে অভিন্ন হবে, অর্থাৎ এক হবে। শব্দগুলি কি সাধিত প্রত্যয় সাধিত। রুরো বা রুরি শব্দের ক্ষেত্রে কি বলা আছে, উৎপত্তিগত এবং ব্যবহারিক করতে কি হবে ভিন্ন হবে, বাট শব্দগুলো কি সাধিত প্রত্যয় এবং উপসর্গ সাধিত। আর যোগ রুরো শব্দের ক্ষেত্রে কি আছে, যে উৎপত্তিগত এবং ব্যবহারিক করতে কি হবে ভিন্ন হবে, কি হবে ভিন্ন হবে,
বাট শব্দগুলো কি সাধিত? সমাস সাধিত। তাহলে তোমরা একটু খেয়াল করবা, রুরি যোগ রু শব্দের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে যে রুরু বা রুরি শব্দের ক্ষেত্রে উৎপত্তিগত এবং ব্যবহার করতে কি হবে? ভিন্ন হবে। যোগ রু শব্দের ক্ষেত্রে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহার করতে কি হবে? ভিন্ন হবে। বাট মূল পার্থক্যটা হচ্ছে রুরু বা রুরি শব্দ হচ্ছে কি? প্রত্যয় বা উপসর্গ সাধিত, আর যোগ রু শব্দ হচ্ছে কি? সমাস সাধিত। এই বিষয়টি তোমরা যদি খেয়াল করে ফেলতে পারো তাহলে কিন্তু রুরো এবং যোগ রু শব্দের মধ্যে যে বেসিক পার্থক্য, এই পার্থক্যটা তোমরা নির্ণয় করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অংশটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাদের পরীক্ষায় যে জায়গাগুলোতে তোমরা দ্বিধাগ্রস্ত হও সেটি হচ্ছে যৌগিক শব্দটি তোমরা পারো। যৌগিক শব্দের ক্ষেত্রে কোনো ঝামেলা এই কারণে হয় না যে যৌগিক শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি এক হবে, এবং শব্দগুলো কি সাধিত? প্রত্যয় সাধিত। আচ্ছা, কিন্তু রুরো এবং যোগ রুরো শব্দের ক্ষেত্রে কি তোমরা একটু কনফিউজড হও। কারণ কি? কারণ হচ্ছে দুই ক্ষেত্রেই উৎপত্তি এবং ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল থাকবে না। অর্থাৎ ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থে কী হবে? ভিন্ন হবে। ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থে কী হবে? ভিন্ন হবে। বাট তোমরা যে জায়গাটায় দৃষ্টি দেবে সেটি হচ্ছে এরকম যে রুরো বা রুরি শব্দগুলো অবশ্যই প্রত্যয় এবং উপসর্গ সাধিত হবে, আর যোগ রুরো শব্দগুলো অবশ্যই কি হবে? সমাস সাধিত হবে। তাহলে সমাস সাধিত যেসব শব্দের উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থে কি ভিন্ন, সেটা হচ্ছে যোগ রুরো শব্দ, এবং প্রত্যয় এবং উপসর্গ সাধিত যে শব্দগুলোর উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থে ভিন্ন, সেটা হচ্ছে কি? রুরো বা রুরি শব্দ। তাহলে এখানে মূল বিষয়টি খেয়াল রাখতে হবে, রুরো বা রুরি শব্দ হচ্ছে উৎপত্তিগত ব্যবহারিক অর্থ ভিন্ন কিন্তু প্রত্যয় বা উপসর্গ সাধিত, আর যোগ রুরো শব্দগুলো হচ্ছে কি? উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ ভিন্ন কিন্তু সেগুলো হচ্ছে কি? সমাস সাধিত। এই ক্ষেত্রে মনে রাখবে, সমাস সাধিত সব শব্দই কিন্তু যোগ রুরো শব্দ না। কোনগুলো? যেগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ভিন্ন, অর্থাৎ বহুব্রী সমাসের ক্ষেত্রে গিয়ে তোমরা এই যোগ রুরো শব্দগুলো দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই অংশটি একদমই ক্লিয়ার বুঝতে পেরেছ।